শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পাল্টা শুল্কের প্রভাবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমার কথা জানিয়েছে এডিবি। বিদেশ থেকে লোক ভাড়া করে দেশ চালানো যায় না বলছেন মির্জা ফখরুল। শত শত মুসলমানকে অবৈধভাবে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে ভারত, অভিযোগ HRW'র। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, কোনো বাংলাদেশি অবৈধ উপায়ে ভারতে থাকলে বাংলাদেশ নিতে প্রস্তুত। মাইলস্টোনে ৭৫% বেশি পুড়ে যাওয়াদের সবাই মারা গেছেন। রাজধানীতে ভরদুপুরে যুবককে কুপিয়ে খুন। খাগড়াছড়িতে ইউপিডিএফ জেএসএস গোলাগুলিতে নিহত 4, জানালো পুলিশ। আসন্ন নির্বাচনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এআইর অপব্যবহার, জানালেন সিইসি। গাজার নারীদের জন্য নেতানিয়াহুর উদ্বেগ। মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান মারা গেছেন। পেশাদার রেসলার হাল্ক হোগান মারা গেছেন। এবার বিস্তারিত। এশীয় উন্নয়ন ব্যাংক সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। সম্প্রতি প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে বলা হয়েছে, রপ্তানি ও শিল্প খাতের ধীরগতির পাশাপাশি নতুন শুল্কের প্রভাব বিবেচনায় প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ধরা হয়েছে, যদিও এবার নির্দিষ্ট প্রবৃদ্ধি হার উল্লেখ করা হয়নি। এপ্রিল সংস্করণে 5.1% প্রবৃদ্ধির পূর্বাভাস ছিল। যুক্তরাষ্ট্র এবছর এপ্রিল মাসে বাংলাদেশি পণ্যের উপর 37% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা পরে কমিয়ে 35% করা হয় এবং 1 আগস্ট থেকে তা কার্যকর হচ্ছে। এতে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করেছে ব্যবসায়ীরা। মূল্যস্ফীতি প্রসঙ্গে এডিবি জানিয়েছে, বিদায়ী অর্থ বছরে কিছুটা স্থিতিশীলতা এসেছে বৈশ্বিক পণ্যমূল্যের অবস্থা ও কঠোর আর্থিক নীতির কারণে। পূর্বাভাস অনুযায়ী 2025-26 অর্থ বছরে গড় মূল্যস্ফীতি 8% নেমে আসতে পারে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুন 2025-এ মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে 8.48%, যা 2022 সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। কয়েকজনকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদে আয়োজিত ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই 24 বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, কিন্তু তারাই জানে না পিআর পদ্ধতি কী। জাতি একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে পার হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে যে ক্ষতিটা করেছে সেটা খুব কম সময় পূরণ হওয়ার নয়। বিচার বিভাগ, আইন, স্বাস্থ্যখাত সহ সকল কিছু নষ্ট করে দিয়েছে। শুধু তাই নয়, তারা দীর্ঘ 15 বছর অত্যাচার নির্যাতন করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর স্ট্রাকচার ধ্বংস করেছে। বিএনপির এই নেতা আরও বলেন, দেশ পরিচালনার জন্য জনপ্রতিনিধি দরকার। পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কি করে? মুসলমানদের পুশ ইন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই দেশটি থেকে শয়ে শয়ে বাংলাভাষী মুসলমানকে এই অভিযোগ করে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী। এদের মধ্যে অনেকেই বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর ভারতীয় নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে এক বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের 7 তারিখ থেকে জুনের 15 তারিখ পর্যন্ত ভারত 1,500-এরও বেশি মুসলমান নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে। ওই সংখ্যার মধ্যে আছেন মিয়ানমার থেকে আসা প্রায় 100 জন রোহিঙ্গা শরণার্থীও। তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য যে দেয়নি সে কথাও লিখেছে হিউম্যান রাইটস ওয়াচ। এই সংখ্যা তারা পেয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবির দেওয়া তথ্য থেকে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইলেইন পিয়ারসন বলছেন, ভারতীয় নাগরিকসহ বাঙালি মুসলমানদের দেশ থেকে যথেচ্ছভাবে বিতাড়িত করে দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি বৈষম্য তৈরি করছে। পুশিনের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। সীমান্তে পুশব্যাক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, অবৈধভাবে ভারতে অবস্থানরত কোনো বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হলে বাংলাদেশ গ্রহণে প্রস্তুত, তবে পুশব্যাকের প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। শনিবার নারায়ণগঞ্জে র্যাব 11 এর কার্যালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং অবৈধ কোনো নির্দেশনা না মানার পরামর্শ দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, যথাযথ তদন্ত করেই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচের পুশব্যাক সংক্রান্ত প্রতিবেদন নিয়েও তিনি বিস্তারিত আলোচনা করেন। অধিক পুড়ে যাওয়াদের কেউ বাঁচেনি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত রোগীদের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ৭৫% বেশি দগ্ধ রোগীদের কেউ বেঁচে নেই। মৃতদের বেশিরভাগ শিশু। গত মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হতাহতের তালিকায় ৮০% বেশি দগ্ধ রোগী ছিল অন্তত ১০ জন। এর মধ্যে সর্বশেষ রোগী মাহতাব রহমান গত বৃহস্পতিবার মারা যায়। ভর্তি থাকা ৪৫ জন রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে ৬০% বেশি দগ্ধ একজন, ৪১ থেকে ৫০% দগ্ধ ৩ জন, ৩১ থেকে ৪০% দগ্ধ ১০ জন, ২১ থেকে ৩০% দগ্ধ ৫ জন, ১১ থেকে ২০% দগ্ধ ১২ জন, ৫ থেকে ১০% দগ্ধ ৬ জন। ভর দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে সুমন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আজ শনিবার দুপুর ২:৩০টার দিকে মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী এলাকার ১ নম্বর গেটে এ ঘটনা ঘটে। খাগড়াছড়ি দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস সন্তু সদস্যদের সঙ্গে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের ইউপিডিএফ প্রসিত সদস্যদের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ইউপিডিএফের এক সংগঠক বলছেন, তাদের দলের সঙ্গে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটি অপপ্রচার। এ বিষয়ে দীঘিনালা থানার এক বিবৃতিতে জানানো হয়, গতরাত ৮:৩০টার দিকে দীঘিনালার নাড়াইছড়ি বিওপির দক্ষিণ পূর্বে জোড়া সিন্ধু কারবারিপাড়া এলাকায় ইউপিডিএফ মূল দলের সশস্ত্র গ্রুপ কমান্ডার বিপ্লব চাকমার নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জন এবং জেএসএস মূল দলের সশস্ত্র কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি বিনিময় হয়। বিবৃতিতে আরও বলা হয়, এতে ইউপিডিএফের প্রসিদ্ধ সামরিক শাখা গণমুক্তি ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির ৪ সদস্য নিহত ও অনেকে আহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বহুবিধ চ্যালেঞ্জের মধ্যে এআই-এর অপব্যবহারকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ শনিবার বিকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রথম প্রশ্নটা নির্বাচনের তারিখ নিয়ে। যেদিন সুস্পষ্টভাবে শিডিউল ঘোষণা করব, নির্বাচনের তারিখের অন্তত ২ মাস আগে আপনারা জানতে পারবেন। তিনি বলেন, নতুন চ্যালেঞ্জ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ভুল তথ্য প্রচার। এটা এখন বড় হুমকি। নির্বাচনে এআই-এর এই অপব্যবহার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে এ বিষয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে মানুষকে এ বিষয়ে সচেতন করতে বড় ভূমিকা রাখতে মূলধারার সাংবাদিকদের অনুরোধ জানান তিনি। গাজায় নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ফুল সেন্ট পডকাস্টে হাজির হয়ে এ উদ্বেগ জানান তিনি। গাজা ও এর বাসিন্দাদের ধ্বংসে যিনি বদ্ধপরিকর, তার মুখে এমন সহানুভূতির কথা শুনে বিস্মিত অনেকেই। নেতানিয়াহু তার বক্তব্যে বলেন, গাজার নারীরা সম্পত্তি, তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো অধিকার নেই, তারা পুরোপুরি দমন পীড়নের শিকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজার তরুণ তরুণীরা প্রগতিশীল মূল্যবোধের নামে হামাসকে সমর্থন করছেন। তারা বুঝতে পারছেন না কি ভালো আর কি মন্দ। নেতানিয়াহু যাদের মুক্তির কথা বলে উদ্বেগ জানাচ্ছেন, সেই ফিলিস্তিনি নারীদেরই মৌলিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার ইসরায়েল দীর্ঘদিন ধরে ছিনিয়ে নিচ্ছে নির্বিচারে বোমা হামলা ও দমনমূলক নীতির মাধ্যমে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৫৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। মুক্তিযুদ্ধের ওহিদুর বাহিনীর অধিনায়ক ও মুক্তিযুদ্ধ সংগঠক ওহিদুর রহমান মারা গেছেন। শনিবার সকাল ১০টায় আগারগাঁও জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
মুক্তিযুদ্ধে নওগাঁ, রাজশাহী ও নাটোরের বিস্তৃত এক অঞ্চল জুড়ে 2000-এরও বেশি মুক্তিযোদ্ধা নিয়ে বিশাল এক বাহিনী গঠন করেছিলেন ওহিদুর রহমান। পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ও কৃষক নেতা ওহিদুর রহমানের নেতৃত্বে গড়ে ওঠা বাহিনীটি পরবর্তীতে ওহিদুর বাহিনী নামে পরিচিতি পায়। মুক্তিযুদ্ধের সময় ওহিদুর বাহিনীর চলাচল ছিল জলপথে। রাজশাহীর নওগাঁর মানুষ তার নৌকার বহরকে বলতো ওহিদুরের 52 ডিঙ্গি। মুক্তিযুদ্ধের 6 সেপ্টেম্বর আত্রাইয়ের শাহগোলা ব্রিজ ধ্বংস করেছিলেন ওহিদুর বাহিনীর মুক্তিযোদ্ধারা। সেই অপারেশনে 105 জন পাকিস্তানি সেনা নিহত হয়। পেশাদার রেসলিং দুনিয়ার অন্যতম জনপ্রিয় তারকা হাল্ক হোগান আর নেই। বৃহস্পতিবার 71 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্লিয়ার ওয়াটারে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট। এক বিবৃতিতে ডাব্লিউডাব্লিউ লিখেছে, ডাব্লিউডাব্লিউ হল অব ফেমার হাল্ক হোগানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। পপ কালচারের অন্যতম পরিচিত মুখ হোগান 1980-এর দশকে ডাব্লিউডাব্লিউকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার পরিবার, বন্ধু এবং অসংখ্য ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে। বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।